দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান। যথারীতি এই অনুষ্ঠানে আমরা আলাপ করি সারাদিনের সবচেয়ে আলোচিত যে ঘটনাগুলো, যে খবরগুলো, যেগুলো আমাদের শিরোনামে ঠাঁই পায়। আজকে সেরকম তিনটি বিষয় ধরে আমরা আলাপ করব। আজকে আমরা আলাপ করতে চাই প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় অচল, এই একটি ইস্যু। আরেকটি ইস্যু দুর্নীতির অসুখ, এবং আরও একটি ইস্যু আবারও রাজপথে কোটা আন্দোলন। আমাদের সঙ্গে এই ইস্যুগুলো নিয়ে আলাপ করতে ইতিমধ্যে স্টুডিওতে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এবং আমাদের সঙ্গে দর্শক জুমে যুক্ত হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর জাকির হোসেন, এবং জুমে যুক্ত হওয়ার কথা রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আজকে সবচেয়ে বেশি আমরা শিরোনামে যেই খবরটি ঠাঁই পেয়েছে, আমরা দেখেছি আবারও দুটি ইস্যুতে রাজপথ উত্তাল হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো অচল অবস্থা তৈরি হয়েছে প্রত্যয় স্কিম বাতিল দাবিতে যে আন্দোলনটি চলছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। তো সেখানে আসলে পেনশন স্কিম প্রত্যয়ের যে আন্দোলনটি চলছে সেই নিয়ে ওবায়দুল কাদের একটি আশ্বাস দিয়েছেন যে তাদের সঙ্গে বসবেন শিক্ষকদের সঙ্গে। সব মিলিয়ে তাদের এই দাবিটি এবং এই আন্দোলনটি কিভাবে মূল্যায়ন করবেন? আশিস সৈকত, প্রথমে আপনার কাছে আসতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখেন, আজকে আপনি যেটি দিয়ে আসলে শেষ করলেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শিক্ষকদের সঙ্গে আলোচনার একটা উদ্যোগ নিয়েছেন, এটি আসলে আরও আগে নিলেই ভালো হতো। কারণ ইতিমধ্যে আপনি জানেন যে ইতিমধ্যেই বেশ কয়েকদিন পার হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়গুলো অচল হয়ে গেছে এবং বেশ অনেক বছর পর কিন্তু, এবং 90-এর পরে কিন্তু এত লম্বা সময় একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, এবং একটা অনির্দিষ্টকালের জন্য একটা অচল অবস্থা তৈরি হয়েছে, ক্লাস পরীক্ষা সব বন্ধ। তো যাই হোক, তবু ভালো যে আজকে একটা উদ্যোগের কথা আমরা শুনতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে যেদিন একটা উদ্যোগ নিয়েছেন যে কালকে হয়তো একটা বৈঠক হবে। কিন্তু কথাটা হলো যে বিষয়টা নিয়ে আসলে এই ধর্মঘটে শিক্ষকরা যেতে বাধ্য হলেন, আমি বলি বাধ্য হলেন শব্দটা এই জন্যই বলি যে কেন তাদের উপর এটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো প্রত্যয় স্কিমটা, যে স্কিমটা নিয়ে একটা আলাপ আলোচনা করা যেতে পারতো। কারণ এটি যদি এমন হতো যে সব সরকারি কর্মকর্তার উপর, সব সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শুধু না, সবার উপর যদি একইভাবে যদি সেটি দেওয়া হতো, তাহলে এই প্রশ্নটি উঠতো না। আপনি দেখেন যে জনপ্রশাসনে যারা কাজ করছেন, সরকারের সচিবালয়ে যারা কাজ করছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য কিন্তু এই প্রত্যয় স্কিমটা আবার বাধ্যতামূলক করা হয়নি, কিন্তু এই শিক্ষকদের উপর এটি বাধ্যতামূলক চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে কেন? প্রশ্নটা তো খুব স্বাভাবিক। এবং যেটি আমরা দেখলাম যে হিসাব, যে শিক্ষকরা বর্তমানে বিদ্যমান বেতন কাঠামোতে তারা অবসরের পরে যেসব ভাতা দিয়ে যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন, তার চেয়ে তাদের কিছুটা হলেও তাদের সুযোগ সুবিধা কমে যাচ্ছে। মানে এটি কেন করা হলো? মানে এটিতে একটা প্রচলিত নিয়ম যে বিদ্যমান যে সুবিধা দেওয়া হয় একজন কর্মীকে বলেন, একজন শিক্ষককে বলেন, সেটি কমানো যায় না। তো সেই জায়গায় এটি কমানোর যে প্রস্তাবটা এলো, তো সেটি কি হিসাবে কার মাথা থেকে আসলে এটি কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। আমাদের সঙ্গে একজন শিক্ষক যুক্ত রয়েছেন, অধ্যাপক ডক্টর জাকির হোসেন, সাবেক সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির। আমরা একটু তার মূল্যায়নটি জেনে আসতে চাই যে এই যে পেনশন স্কিম প্রত্যাহারের শিক্ষকদের যে আন্দোলনটি চলছে, সেই আন্দোলন নিয়ে তার মূল্যায়ন, এবং একই সঙ্গে যেটি প্রচলিত পদ্ধতি ছিল পেনশনের, সেটি সম্পর্কে তার মূল্যায়ন কি? জি, ধন্যবাদ আপনাকে। যে সার্বজনীন প্রত্যয় স্কিম চালুর পরিপ্রেক্ষিতে 13 মার্চ এবছরের যে শিক্ষকরা প্রথমে এটা প্রত্যাখ্যান করে প্রতিবাদ করে, তারপর সেখান থেকে তারা গত 3.5 মাস যাবত প্রথমে মানববন্ধন করেছে, গণস্বাক্ষর কর্মসূচি সংগ্রহ করেছে, তারপর তারা সেখানে 1 ঘন্টা প্রতীকী কর্মবিরতি, 2 ঘন্টা, তারপর অর্ধ দিবস, তারপর পূর্ণ দিবস, তারপর এখন যেটা 1 জুলাই থেকে একদম সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। প্রশ্নটা হচ্ছে এই যে সার্বজনীন প্রত্যয় স্কিম যেটা বলছে, এটা সার্বজনীন না, এটা প্রত্যয় না। প্রত্যয় শব্দের যে আবিধানিক অর্থ, এটা হচ্ছে বিশ্বাস, এখানে বিশ্বাস স্থাপন করতে পারে নাই। প্রত্যয় শব্দের আবিধানিক নিশ্চয়তা, এখানে নিশ্চয়তা দিতে পারে নাই। ফলে এখানে একটা অনিশ্চয়তা, অবিশ্বাস সৃষ্টি হয়েছে। এবং একই সঙ্গে সার্বজনীন নয় কি জন্য? আশিস সৈকত যেমনটি বলছিলেন যে এখন যে বেতন কাঠামোটি আছে, সেই বেতন কাঠামোতে
আমি এবং সরকারি কর্মচারী যে গ্রেডে বেতন পাই, সেই গ্রেডে যখন আমি অবসরে যাই তখন কিন্তু সেও যতটুকু এককালীন টাকা পায় আমিও তত এককালীন টাকা পাই। সে যেরকম মাসিক বা একটা পেনশন পায় আমিও মাসিক পেনশন পাই। তার যেরকম মানে প্রতি বছর 5% হারে ইনক্রিমেন্ট হয়, অর্থাৎ ইনফ্লেশনের কারণে সে সেটা পায়। স্বাস্থ্য সুবিধা পায় আমিও স্বাস্থ্য সুবিধা পাই। উৎসব বোনাস পাই আমি উৎসব বোনাস পাই। এখন এই সবই যদি একরকম হয় তাহলে প্রত্যয়ের ক্ষেত্রে আমিও প্রত্যয়ী হই আপনিও প্রত্যয়ী হন, কিন্তু আমাকে প্রত্যয়ী করে দিলেন, আপনি বললেন যে আপনি সেবক স্কিমে যাবেন। এখন একটা রাষ্ট্র পরিচালনায় কাণ্ডারির ভূমিকা থাকে রাজনীতিবিদরা। সেই রাষ্ট্রের জনগোষ্ঠীর যে স্বপ্নের ঠিকানা নির্ধারণ, বিধিবিধান প্রণয়ন, নীতি কৌশল প্রণয়ন রাজনীতিবিদরা করে। সেই যে বিধিবিধান নীতি কৌশল যা আছে সেটা বাস্তবায়ন করার জন্য একটা রাষ্ট্রের মধ্যে নানা কিসিমের পেশার মানুষ থাকে। সেই পেশার ভিতরে একটা হচ্ছে আপনার সিভিল প্রশাসন, আর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারাও কিন্তু বিভিন্ন ভাবে এই রাষ্ট্রের জনগণের ঠিকানা, স্বপ্নের ঠিকানা নির্ধারণ এবং একই সঙ্গে নীতি কৌশল রাজনীতির বাস্তবায়ন করার জন্য কাজ করে থাকে। জনপ্রশাসন একরকম করে, বিশ্ববিদ্যালয় আরেক রকম করে। তাহলে ওইটা যদি সেবা হয়, সেবক হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কি সেবা নয়? তাহলে এটা কেন সেবক হবে না? যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পর আপনি এখনই চালু করতে চান জুলাই থেকে 2024-এর, তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের হতে অসুবিধাটা কোথায়? ফলে এই যে মানুষ একটা এই অবিশ্বাস সৃষ্টি হয়েছে, সেই অবিশ্বাসটা কিন্তু এখন সৃষ্টি হয় নাই। অবিশ্বাসটা সৃষ্টি হয়েছে যখন 8ম বেতন কমিশন গঠন করে 8ম বেতন স্কেল ঘোষণা করা হলো। সেইখানে শিক্ষকদেরকে 7ম বেতন স্কেলে সচিবদের সাথে যে মর্যাদায় বেতন পেতেন তার থেকে 3 ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়। এবং বাংলাদেশের বাইরের বিশ্ববিদ্যালয়, আমি আপনাকে বলছি, ভারতের বেতন কমিশন বলছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে উচ্চ হারে বেতন দিতে হবে, তাদেরকে নানা সুযোগ সুবিধা দিতে হবে। কেন? কারণ তারা যখন চাকরিতে যোগদান করে অন্যদের তুলনায় ভিন্ন তাদের যোগ্যতা। অন্যরা শুধু স্নাতক পাশ করলে যে কোনো পেশায় যেতে পারে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্নাতকোত্তর হতে হয়। একটা সেকেন্ড ক্লাস হলে যোগদান করতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ক্ষেত্রে কমপক্ষে 3টা প্রথম শ্রেণী থাকতে হয়, উচ্চতর ডিগ্রি থাকতে হয়। সেই জন্য ভারতের 6ষ্ঠ বেতন কমিশন বলছে তাদের জন্য শুধু উচ্চ বেতন নয়, তাদেরকে অগ্রিম ইনক্রিমেন্ট দিয়ে তাদেরকে আকর্ষণ করতে হবে, যাতে অতি মেধাবীরা আরো মেরিটোরিয়াসরা সেখানে আসে। এবং একই সঙ্গে তারা এটা বলছেন যে এখন যেহেতু কর্পোরেট যুগ, এখন যেহেতু পাবলিক বা বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনেক বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা আছে, সেইখানে যাতে উচ্চ বেতনে তারা না চলে যায় সেই জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়কে তাদের দিতে হবে। আমাদের বেতন কমিশন, 8ম বেতন কমিশন লিখে দেওয়া হলো সুযোগ সুবিধা সৃষ্টি করে, তবে এই সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে না, এটা লিখে দেওয়া হলো এখানে এর ভিতরে। তাহলে দেখেন দুইটা জায়গার ভিতরে ফারাকটা কোথায়। প্রথম কথা হচ্ছে 3 ধাপ বেতন নামিয়ে দেওয়া হলো, শিক্ষকদের আন্দোলন করতে হলো, কালো বেশ ধারণ করতে হলো, শিক্ষকদের হৃদয় ক্ষোভের অনলে পড়লো যে আমরা তো এরকম অবমাননা করে যাওয়ার মতো অবস্থায় ছিলাম না, কেন নামিয়ে দিল? ওই সমস্ত সবগুলোকে যদি একত্রিত করেন, এবং আশিস সৈকত যথার্থই বলেছেন, আপনি আমার সুবিধাটাকে পরিবর্তন করে অন্য কিছু যদি করতে চান তাহলে কেন আপনি আমার সাথে আলোচনা করবেন না? আলোচনা করতে অসুবিধা কোথায় ছিল? তারপরে 3.5 মাস যাবত কেন আলোচনায় বসলেন না? এটা তো কোনো প্রয়োজনই ছিল না যে শিক্ষকরা এখানে সর্বত্র কর্মবিরতিতে যাবে, সেটা যেতেও চায় না কখনো। ছাত্র পড়ানো আমাদের কাজ, ক্ষমতা আমাদের কাজ নয়, ক্ষমতা প্রদর্শন কাজ নয়, আমরা নীরবে নিবৃত্তে সেবা করে যেতে চাই, এটাই কাজ। কিন্তু কতগুলো অধ্যাপক ডক্টর জাকির হোসেন, একটু এই জায়গায় একটি প্রশ্ন আছে যে কেন বসা হলো না? এখন যে বসার কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শিক্ষকদের সঙ্গে বসতে চাচ্ছেন, এই যে বৈঠক এটি আসলে কতখানি ফলপ্রসূ হবে বলে মনে করেন? আমি অবশ্যই বলি যে যারা এখানে আন্দোলন করছে, যারা আমার জানা মতে মুক্তিযুদ্ধের পক্ষের, বঙ্গবন্ধু কন্যার অনেকে যারা যে রাজনীতি সেটাকে সমর্থন করেন, কাজে এখানে ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু একটি জায়গার ভিতরে যারা পেছন থেকে কলকাঠি নাড়ছে, যেটা 8ম বেতন স্কেলে করেছেন, সেরকম যদি করার চেষ্টা করেন, একটা চালাকি কিন্তু এখানে আছে। আপনি আমাকে আগে দিচ্ছেন, 1 বছর পরে সরকারি কর্মচারীদেরকে নেওয়ার চেষ্টা করছেন, অথচ একই কোষাগার থেকে আমরা বেতন পাই, আবার অনেক সময় একই গ্রেডে বেতন পাই। কাজে এই জায়গার ভিতরে আমি মনে করি বঙ্গবন্ধু কন্যার উপরে আমরা বিশ্বাস স্থাপন করতে চাই, ভরসা রাখতে চাই যে তিনি মনে করেন, তিনি সবসময় বলছেন যে এই শিক্ষার মাধ্যমে, বঙ্গবন্ধু যেমন শিক্ষার মাধ্যমে পরিবর্তন চান, তিনিও যে অর্থনৈতিক উন্নয়নের কথা বলছেন, যে 4র্থ শিল্প বিপ্লবের কথা বলছেন, সেই সবকিছুর সঙ্গে আজকে যে আমাদের এখানে 21 শতকের যে অর্থনীতি, জ্ঞান নির্ভর অর্থনীতি, সেই জ্ঞান নির্ভর অর্থনীতিতে শিক্ষার কোনো বিকল্প নাই। কাজেই সেই শিক্ষাকে যদি আপনি নিরন্তর ধারায় আপনি যদি আরো মানসম্মত করতে চান, তাহলে এর কোনো বিকল্প নাই আলোচনার মাধ্যমে বসে। আমরা অতিরিক্ত কিছুই দাবি করি নাই,
আমরা বলছি অতীতে আমরা যা পেয়েছি সেটা দিলেই হবে। আর আমাদেরকে অতীতে আশ্বাস দিয়েছিলেন সুপার গ্রেড, অর্থাৎ সচিবের উপরে আরো 2টা গ্রেড সৃষ্টি করা হয়েছে, একটা হলো সিনিয়র সচিব, একটা হচ্ছে আপনার ক্যাবিনেট সেক্রেটারি, মুখ্য সচিব, 3 বাহিনী প্রধানের জন্য আরেকটা গ্রেড সৃষ্টি করেছে। আমরা বলছি আমাদের কিছু শিক্ষককে যারা সিলেকশন গ্রেড পায় তাদেরকে সুপার গ্রেড দেন। আরেকটা দাবি আমাদের আছে স্বতন্ত্র বেতন স্কেল। আজকে 12-13 বছর যাবত স্বতন্ত্র বেতন স্কেলের কথা বলা হচ্ছে। পাকিস্তানে স্বতন্ত্র বেতন স্কেল আছে, পারভেজ মুশারফ সামরিক শাসক এটা করেছে। ভারতে স্বতন্ত্র বেতন স্কেল আছে, শ্রীলঙ্কায় স্বতন্ত্র বেতন স্কেল আছে, ব্রাজিলে আছে, ইথিওপিয়া আছে, নাইজেরিয়া আছে। এদের সবারই অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের কাছাকাছি অথবা আমাদের চেয়ে একটু বেশি বা কম। তাহলে তারা যদি দিতে পারে আমাদের দিতে কোথায়? তাহলে বৈঠকে এই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে। এখন আমাদের আসলে অপেক্ষার বিষয় যে বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয়। আপনি বলছিলেন যে পেছন থেকে কারা কলকাঠি নাড়ছে, কারা আসলে কলকাঠি নাড়ছে এবং কেন? আমরা অতীতেও দেখেছি যখন 8ম বেতন সেল করা হয় তখন কলকাঠি নাড়ছে কারা, যে বলা হলো যে ইয়েদেরকে প্রফেসরদেরকে সচিবের মর্যাদায় বেতন দেওয়া যাবে না। কি জন্য? কারণ অনেক প্রফেসর আছে যারা সরকারি অধিদপ্তর পরিদপ্তরে কাজ করে, যেমন ধরেন মাউসি আছে মাধ্যমিক উচ্চ শিক্ষা পরিদপ্তরে, সেখানে কাজ করে। যদি তাদেরকে দেওয়া হয়, এটা আসছে পত্রিকায় আসছে, আমি বলছি আপনাকে প্রথম আলোতে, তাহলে তারা সচিবদের মানবে না, কারণ বেতন সমান সমান হবে। আমি একটা উদাহরণ আমি একটা লেখায় উল্লেখ করেছিলাম যে যুক্তরাজ্যের ডেভিড ক্যামেরন যখন প্রধানমন্ত্রী তখন তিনি বেতন পেতেন 1,42,500 পাউন্ড। আর দক্ষিণ পশ্চিম লন্ডনের ব্যান্ডন হিলের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাবেলা রামুস তিনি বেতন পেতেন 1,90,898 পাউন্ড। তার মানে প্রধানমন্ত্রীর বেতনের চেয়ে প্রধান শিক্ষকের বেতন, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন বেশি। এখানে তো মানা না মানা বেতনের উপর নির্ভর করে না। কাজে আমরা হচ্ছে কি, যদি আমরা বিরোধ সৃষ্টি করতে চাই, আমাদের পিছন থেকে টেনে ধরতে চাই, তাহলে যেটা হবে কি, শিক্ষার সাথে কোনো প্রকারের বিরোধিতা, শিক্ষার সাথে শত্রুতা, শিক্ষককে অনাদর করা, শিক্ষককে অবহেলা করা, কোনোভাবেই সেই শিক্ষা কখনোই ভালো মান উন্নয়ন শিক্ষা, মানসম্মত শিক্ষা হতে পারে না। হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন কিউএস র্যাঙ্কিং আপনারা ভালো জায়গায় থাকেন না কেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন টাইমস হায়ার এডুকেশন থাকেন না কেন। আপনি দেখবেন যে একটা যারা ভিতরে থাকে, একটা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ অর্থ গবেষণার পিছনে ব্যয় করা হয়, বাংলাদেশের 51টা বিশ্ববিদ্যালয়ের বেতন, অবকাঠামো নির্মাণের জন্য, বিল্ডিং নির্মাণের জন্য যা কিছু আছে সবগুলো যদি একত্রিত করেন তা ওইটা সমান হবে না। কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলেন গত বছর পর্যন্ত মাত্র এই গবেষণা খাতে ব্যয় ছিল 20 কোটি টাকা। 2000 শিক্ষক 1 লাখ টাকা করে এক বছরে পাবে যদি এটাকে ব্যবহার করা হয়। কাজে অনেকগুলো কারণ আছে, সেগুলোকে আপনার মনোযোগ দিতে হবে, তাহলেই শিক্ষার যে সুফল, গবেষণার যে সুফল সেটি আপনার পৌঁছবে। আমি শুধু আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি। এই বাংলাদেশে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, দেখবেন যে 8-10টা বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে উচ্চ বেতন দেয়, গবেষণার পিছনে অনেক ব্যয় করে, তারা কিন্তু টাইমস হায়ার এডুকেশন অর্থাৎ বিদেশি র্যাঙ্কিং এর ভিতরে এসে গেছে। আর যারা অল্প স্বল্প বেতন দেয়, যারা গবেষণার পিছনে ব্যয় করে না, তারা কিন্তু অনেক পিছনে পড়ে আছে। কাজেই আপনি যদি চান যে আসলে এটা করতে হবে, তাহলে শিক্ষা আপনাকে মনোযোগী হতে হবে, এটাকে মানতে হবে, এটা কিন্তু সম্মান প্রদর্শন করতে হবে। সেই ডক্টর জাকির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষকদের আসলে অনেকগুলো বিষয় চলে এসেছে, অনেকগুলো প্রশ্নের উত্তর আসলে নিশ্চয়ই দর্শকদের কাছে চলে এসেছে। আশিস সৈকত, যে কথাগুলো ডক্টর জাকির হোসেন বলছিলেন তার সাথে উনি যে বিষয়গুলো এনেছেন, বিশেষ করে শিক্ষকের মর্যাদা, শিক্ষকের অধিকার, মানে এটার পুরো প্রভাবটা কিন্তু টোটাল শিক্ষা ব্যবস্থার উপর কিভাবে প্রভাব পড়ছে এবং পরিশেষে জাতির উপর, আসলে এটার সমাধান কি বা কেন এরকম হলো, এটা আসলে এটার সমাধান আসলে হতে হবে। আসলে না হলে হবে কি, আস্তে আস্তে আপনি যদি ধরেন ভারতে, উনি বলছিলেন, অধ্যাপক জাকির হোসেন বলছিলেন, আমিও একটু খোঁজখবর নিচ্ছিলাম গত কয়েকদিন ধরে, যে আসলে শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে। আপনি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যদি তাকান, ভারতে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতন শুরু হয় 31,000 টাকা দিয়ে, রুপি দিয়ে, আর বাংলাদেশে 19,000 টাকা। তো আপনি দেখেন যে একই রকম তো খরচ, জীবন মান ভারত বাংলাদেশ একই রকম, এখানে 19,000, ওখানে 31,000। আবার ওখানে সরকারি চাকরিতে যারা প্রথম শুরু করেন তাদের বেতন স্কেল হয় 30,000 সামথিং, মানে শিক্ষকের চেয়ে একটু কম থাকে না। এটাই কিন্তু আমি যদ্দূর খোঁজ দিয়ে জানতে পেরেছি যে যাতে ভালো ছাত্ররা শিক্ষকতা পেশার প্রতি আগ্রহী হয়, সেই কারণেই কিন্তু শিক্ষকদের বিভিন্ন দেশগুলোতে একটু উচ্চ বেতনে রাখা হয়, একটু
মানে বেশি উন্নত দেশ তো আর না ভারত, আমাদের মতোই দেশ। তো সেটাও যদি আমরা একটু ফলো করি, কারণ প্রফেসর জাকির হোসেন যারা বলছিলাম, আমরাও জানি, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা হন তাদের কিন্তু 3টা ফার্স্ট ক্লাস পেতে হয়, কিন্তু যারা বিসিএস ক্যাডার হয় তারা কিন্তু সবগুলো ফার্স্ট ক্লাস থাকতে হয় না, আমরা যদি মেরিটের কথাও বিবেচনা করি। তো সেই ক্ষেত্রে আমরা অন্তত এটা আশাই করতে পারি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তাদের মর্যাদাটা যদি কোনোভাবেই জনপ্রশাসনে যারা কাজ করেন তাদের চেয়ে নিম্ন মানের না হয়, নিচের দিকে যাতে না হয়। আবার কালকে আমি দেখলাম একটা অদ্ভুত যুক্তি দিলেন আমাদের পেনশন কর্তৃপক্ষর একটা বিবৃতি, সেখানে তারা বলা হলো যে এই জুন মাস পর্যন্ত যারা শিক্ষকতায় আছেন তাদের ক্ষেত্রে এই প্রত্যয় স্কিমের এই অসুবিধা যে টাকাগুলো কমে যাবে কথা বলা হচ্ছে সেটা প্রযোজ্য হবে না, মানে তারা পূর্ণ মাত্রায় তাদের সুবিধাগুলো পাবেন। কিন্তু এই জুলাই থেকে নতুন যারা জয়েন করবেন শিক্ষকতা পেশায় তাদের ক্ষেত্রে প্রত্যয় স্কিমটা পুরোপুরি যুক্ত হবে, তাদের সঙ্গে এই প্রত্যয় স্কিম অনুসারে তারা বেতন ভাতা সুবিধাদি পাবেন। যদি তাই হয় তাহলে তো আরও খারাপ কথা, কারণ যারা নতুন প্রত্যয় স্কিমে যারা আসবেন তারা যখন দেখবেন যে তাদের সুবিধাদি কমে গেছে, তাহলে মেধাবী ছাত্ররা এখানে আসবে না ভবিষ্যতে এই শিক্ষকতা করতে, তারা চলে যাবে জনপ্রশাসনে অথবা পুলিশ ক্যাডারে অথবা কাস্টমস ক্যাডারে। নিশ্চয়ই আপনি পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করবেন, যেসব পেশা নিয়ে আমরা অনেক কয়েক মাস ধরে আমরা আলোচনা করছি, সবাই না, কিছু কিছু মানুষ নিয়ে। ফলে আমাদের প্রতি এই জায়গাটায় মনোযোগী হওয়া দরকার। আমি খুবই আশা আছি যে কালকে ওবায়দুল কাদের একটা বৈঠক করবেন এবং এটি আসলে একটি রাজনৈতিক সিদ্ধান্ত এখানে নিতে হবে, কারণ রাজনীতিবিদ যারা দেশ পরিচালনা করেন তাদের কাছে তো সবাই সমান। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা যদি আমরা বলি, তিনি তো সবসময় শিক্ষকদের মর্যাদার কথা বলেন। সেটি নিশ্চয়ই শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং আমাদের মর্যাদা এবং তারা যাতে বঞ্চিত যাতে না হন, তারা তাদের অধিকার বাড়তি কিছু তো না, আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, তারা বঞ্চিত যেন না হন। আমরা বিরতির পরে এসে নিশ্চয়ই আবারও আলাপ করব। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের এবারের আলোচ্য বিষয় দুর্নীতির অসুখ। বিগত কয়েকদিন ধরে দুর্নীতির অনেক খবর আসলে আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে, সোশ্যাল মিডিয়া বলি, মেইন যে গণমাধ্যম সেখানে বলি। আজকেও বেশ কয়েকটি বিষয়ে আসলে আমরা খুব হাইলাইটেড নিউজ দেখছি। বেনজিরের 43.5 কোটি টাকার সম্পদের বৈধ উৎস পায়নি দুদক, ছাগলকাণ্ডে বিব্রত সরকারি কর্মকর্তারা কেউ কেউ আছেন ভয়ে, নির্মাণের 1 মাসের মধ্যেই সেতু ধস, আসামি টাঙ্গাইল পৌর মেয়র সহ 6 জন। এছাড়াও আজকে আরেকটি খবর যেটি আমাদের শিরোনামে ঠাঁই পেয়েছে, সেটি হচ্ছে দুর্নীতির কবলে দেশের ডাক বিভাগও। তো সব মিলিয়ে আসলে এই বিষয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে জুমে যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এবং যথারীতি আমাদের স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। তো প্রথমেই আসলে আমরা যেতে চাই অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী আপনার কাছে। আজকে ডাক বিভাগের যে খবরটি আমরা জেনেছি যে প্রান্তিক মানুষের সঞ্চয়ের 55 কোটি টাকা লোপাটের একটি তথ্য আমরা পেয়েছি এবং সেটার সঙ্গে সরাসরি যুক্ত পোস্টমাস্টাররা। এবং বিগত কয়েকদিনেই যেই আমরা দুর্নীতির খবরগুলো পাচ্ছি, আসলে দুর্নীতির কোন পর্যায়ে আসলে কোন সাংস্কৃতিক পর্যায়ে আসলে পৌঁছে গেছি আমরা, এবং এখান থেকে আসলে উত্তরণ কত সময়ের বিষয় বা আসলে উত্তরণ সম্ভব কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি প্রথমে একটু সংশোধনী দিচ্ছি, আমার নাম হাসান তারেক নয়। তো আপনাকে সহ এবং আমার বিজ্ঞ সহ আলোচক আশিস দাকে শুভেচ্ছা এবং নিউজ 24 এর দর্শক কলা কৌশলীকে শুভেচ্ছা। দেখুন, দুর্নীতি এখন আমাদের দেশে প্রকৃত অর্থেই এক ভয়াবহ ব্যাধি এবং চরম আকার ধারণ করেছে, এ নিয়ে সন্দেহ নাই। কিন্তু আজকের আলোচনার দৃষ্টি অনেকেরই মনে হতে পারে যে দুর্নীতি বোধ হয় নতুন করেই সামনে এলো, কিন্তু বাস্তবতা হলো যে দুর্নীতি বরাবরই ছিল এবং দুর্নীতির এই বিষ বৃক্ষ একদিনে তৈরি হয় নাই। এবং আমাদের দেশের যে আর্থসামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থাই এই দুর্নীতির এই বিশাল মহিরুহের জন্ম দিয়েছে, যেটি আজকে গোটা দেশের অর্থনীতিকে গিলে খেতে উদ্যত হয়েছে। এবং আপনারা ছাগলকাণ্ডের মতিউরের যে হিসাব, সেই হিসাব যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই একটি ব্যক্তি আমাদের রাষ্ট্রকে কত লক্ষ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত করেছে। এবং এই রাজস্ব বঞ্চিত করার ফলে আমাদের জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে, বৈষম্য তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের উপরে করের বোঝা বৃদ্ধি পেয়েছে, যার ফলে বাসা ভাড়া, চিকিৎসার ব্যয়, যানবাহনের ব্যয়, মানুষের দৈনন্দিন জীবনের সমস্ত ব্যয় বৃদ্ধির কারণে দুর্নীতিবাজরা। এখন প্রশ্ন হলো, এই দুর্নীতিবাজরা কি রাজনীতি নিরপেক্ষ?
তাদের কি কোনো রাজনৈতিক মদত ছিল না? এবং বিভিন্ন সরকারের আমলে তারা কি করে সরকারের উচ্চ পদে যায় এবং পদোন্নতি পায় এবং স্পর্শকাতর জায়গায় দায়িত্ব পালনের সুযোগ পায়, সেই সংবাদ কিন্তু দেশের মানুষ এতদিন জানতে পারেনি। আজকে আমি একজন আইনজীবী হিসাবে বলতে পারি যে আমি যদি দুদকের তথ্য যদি আপনাদেরকে দেই, আপনারা পত্রপত্রিকা খুললে দেখবেন যে দুদকের কাছে, যাদের দায়িত্ব দুর্নীতি দমন করা, সেই দুদকের কাছে ৩,৩৪৮টি দুর্নীতির মামলা পেন্ডিং, এখনো এটার তদন্ত শেষ হয় নাই। অথচ আমাদের দেশে যে দুর্নীতি দমন আইন রয়েছে, সেই আইনের আপনার ২০ ধারায় সুস্পষ্টভাবে লেখা আছে যে ৯০ দিনের মধ্যে দুর্নীতির যে কোনো তদন্ত শেষ করতে হবে। কিন্তু আমরা দেখি দুর্নীতির তদন্ত দুদক কখনোই শেষ করতে পারে না। এবং একই সঙ্গে আমি বলতে চাই, দুর্নীতি দমন আইনে দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা কতটুকু থাকবে সেটিও কিন্তু বলা আছে, কিন্তু সেই স্বাধীনতা একটি অর্থহীন বাক্যে পরিণত হয়েছে। আমরা দেখি রাজনৈতিক প্রভাবে দুর্নীতিবাজরা বরাবরের মতোই ছাড়া পেয়ে যায়। ফলে আজকে আমাদের জাতির সামনে প্রশ্ন, আমরা এই দুর্নীতির দানবের কাছে আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতাকে তুলে দেব কিনা, এই দেশটাকে তুলে দেব কিনা। আজকে আমার মনে হয় এটা একটা জাগরণী গান, একটা জাগরণের ডাক এসেছে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে, যাতে করে জনগণ আজকে এই সমস্ত যারা প্রজাতন্ত্রের কর্মচারী বা কর্মকর্তা রয়েছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারে। এবং এইখানে গণমাধ্যমের একটা বিরাট ভূমিকা রয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আইন আদালত ছাড়াও গণমাধ্যম এখানে একটা বিরাট নজরদারির ভূমিকায় জনগণের পাশে থেকে প্রকৃত সত্য উদ্ধার করে দুর্নীতিবাজের চেহারা জাতির সামনে তুলে ধরতে পারে। গণমাধ্যম তো আসলে একের পর এক ঘটনা আনছে, কিন্তু আইনগতভাবে তাদের কতটুকু শাস্তি হচ্ছে বা আইন আসলে কতখানি তার নিজস্ব গতিতে চলতে পারছে বা নিদর্শন তৈরি করতে পারছে বলে আপনি মনে করেন, হাসান তারিক চৌধুরী? দেখুন, আইন আমাদের দেশে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নটি এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দেশে আমি আগেই বলেছি, দুদককে যে পরিমাণ ক্ষমতা দেওয়া দরকার ছিল, সেই ক্ষমতা, গ্রেপ্তারের ক্ষমতা, তদন্তের ক্ষমতা, তথ্য সংগ্রহের ক্ষমতা তার কতটুকু দুদকের আছে, সেই ২০০৪ সালের এই আইনের আমি মনে করি একটা পুনর্মূল্যায়ন হওয়া দরকার। এবং একই সঙ্গে আমি বলতে চাই, মতিউর কাণ্ডের যদি আমরা কেস স্টাডি হিসাবে নেই, তাহলে দেখবো যে মতিউরের বিরুদ্ধে আজ থেকে ৯ বছর আগে যখন অভিযোগ এসেছিল দুদকের কাছে এবং সেটি যখন আমলে নেওয়া হয়েছিল, তখন কি করে ওই ছাগলকাণ্ডের মতিউরকে দুদক সাদা সনদ দেয়, কার প্রভাবে, তারও একটা তদন্ত হওয়া দরকার। আজকে আমরা দেখেছি কাগজে এসেছে রাজুকের এক পরিচালকের স্ত্রী, যিনি কিনা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন, এবং স্ত্রী তো রাজুক কন্ট্রোল করেন না, পরিচালকের স্ত্রী কিভাবে এত অবৈধ অর্থের মালিক হলেন। এবং একই সঙ্গে ডাক বিভাগের কথা আপনি বলেছেন, আমাদের পুলিশ বিভাগের কথা তো আগেই এসেছে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত দুর্নীতিবাজ, তারকা দুর্নীতিবাজদের বাসায় অনেককে আমরা আপ্যায়িত হতে দেখি। আমি তাদের নাম উল্লেখ করতে চাই না। অনেক জাতীয় তারকা ব্যক্তিত্ব ওই দুদক যাদেরকে ভালো করে চেনে, তাদেরকে কিন্তু আমরা ওই সমস্ত তারকা দুর্নীতিবাজদের বাড়িতে বড় বড় অনুষ্ঠানে আমরা তাদেরকে দেখি এবং তারা সেখানে আপ্যায়িত হতে পছন্দ করে। তো আমার মনে হয় আজকে এই সমস্ত তারকাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা দরকার, যে কি তাদের সাথে নেক্সাসটা কি। যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নরের ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে একসাথে হজ করছে মতিউরের সাথে, সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কি সম্পর্ক এবং সেখানে কোনো দুর্নীতির বিষয় ছিল কিনা, এরকম যারা যারা দুর্নীতিবাজের সাথে সামাজিক সম্পর্ক রেখেছে তাদের তালিকা আমি মনে করি রাষ্ট্রের তরফ থেকে হওয়া দরকার। এবং সেটা যদি আমরা করতে পারি, তাহলে দুর্নীতির যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটকে আমরা শনাক্ত করতে পারবো। এবং আমি একই সঙ্গে বলতে চাই যে এই দুর্নীতি রাজনীতি নিরপেক্ষ নয়। আজকে দেশে যে লুটপাটতন্ত্রের রাজনীতি শুরু হয়েছে, সেই লুটের ধারাবাহিকতার অংশ হিসেবেই আজকে দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, মদত দেওয়া হচ্ছে, পদোন্নতি দেওয়া হচ্ছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্যের মধ্যে দিয়ে আসলে পুরো চিত্রটি আসলে আশা করি দর্শক বুঝতে পেরেছে। আশিস সৈকত, আপনার কাছে যদি আসি,
হাসান তারিক যেই কথাগুলো বলছিলেন যে দুর্নীতি বাজরা আসলে রাজনৈতিক মদদেই তৈরি হয়েছে, এবং সেই সাথে দুদকের যেই বিষয়গুলো তিনি মূল্যায়ন করেছেন, যে দুদকের ক্ষমতা, দুদকের স্বাধীনতা এবং তাদের যে তদন্ত কখনো শেষ হয় না, এই বিষয়গুলোর থেকে আসলে কিভাবে জাতি মুক্তি পাবে এবং এই দুর্নীতি বাজরা আসলে কোথায় থামবে, কখন থামবে? দেখেন, এই বাংলাদেশে কিন্তু দুর্নীতি দমন কমিশন ছিল না, ছিল দুর্নীতি দমন ব্যুরো, এবং দুর্নীতি দমন ব্যুরো ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। আপনার নিশ্চয়ই মনে আছে যে এটা খুব বেশি না, নিকট অতীতেই 2005, 6, 7, 8, 9 পর্যন্ত তাই ছিল। এরপরে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়। দুর্নীতি দমন কমিশন কিন্তু গঠন করা হয়েছিল এই আকাঙ্ক্ষা থেকে, যাতে এটি একটি স্বাধীন কমিশন, এটি একটি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবে এবং কারো মুখাপেক্ষী হয়ে থাকবে না। রাজনৈতিক কোনো সিদ্ধান্ত, সরকারের কোনো সিদ্ধান্তের দিকে সে চেয়ে থাকবে না, সে স্বাধীনভাবে কাজ করবে। যেখানে দুর্নীতি হবে সেখানে সে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধান করবে, তদন্ত করবে, চার্জশিট দিবে, মামলা করবে। এবং এই জায়গায় কিন্তু তার কারোর কাছে দ্বারস্থ হওয়ার কোনো কথা নেই বা কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু আমরা কিন্তু দেখছি, যেটি হাসান তারিক বললেন, এটি কিন্তু বাস্তবতা। সেখানে কিন্তু দুদক আইনে কিন্তু বলা আছে যে কোনো দুর্নীতির অভিযোগ আসলে সেটি তদন্ত করে নিষ্পত্তি করার জন্য 90 দিনের সময় দেওয়া আছে। কিন্তু এটি কিন্তু বছরের পর বছর দুর্নীতি দমন কমিশনে মামলা ঝুলে থাকে, পরে হাজার হাজার মামলা সেখানে পড়ে আছে। এবং দুর্নীতিবাজরাও সেখানে এখন বুঝে গেছে যে দুর্নীতি দমন কমিশন কোনো মামলা করলেও আসলে কোনো ফল হয় না, কারণ বছরের পর বছর মামলা সেই আদালতের দোরগোড়ায় তারা বড় বড় উকিল লাগিয়ে রাখে, তারা বড় বড় অ্যাডভোকেট, ব্যারিস্টার লাগিয়ে রাখে, ফলে দুর্নীতির বিচার আর হয় না। ফলে কিন্তু দুর্নীতিবাজরা কিন্তু উৎসাহিত হয়। এবং এখন আপনি বা আমরা যে দুর্নীতির খবর পাচ্ছি, সেটিতেও কিন্তু অন্য কোনো সরকারি সংস্থার কিন্তু খুব বেশি যে এখানে ফলাও করে তাদের সফলতা আছে তা কিন্তু নয়। যতটুকুই করেছে গণমাধ্যম কিন্তু করেছে। সে গণমাধ্যমের এই তৎপরতাকে হাসান তারিকের ভাষায় যদি আমরা বলি যে দুর্নীতি বিরোধী জাগরণের একটা ডাক এসেছে। নিশ্চয়ই এই জাগরণের ডাকে সাড়া দিয়ে রাষ্ট্র আসলে এই সমস্যাগুলো সমাধান করবে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে নিশ্চয়ই আমরা আরো আলাপ করব। আমাদের সঙ্গে যুক্ত হবেন সে সময় কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার। আবারও রাজপথে কোটা আন্দোলন, এই ইস্যুতে আমরা বিরতির পরে ফিরে এসে কথা বলবো। দর্শক সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এই পর্যায়ে আমরা আলাপ করতে চাই আবারও রাজপথে কোটা আন্দোলন। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন জুমে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার। মাহিন সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের যেই 4 দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আপনারা আন্দোলন করছেন, আজকে শাহবাগ মোড়ে, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, এবং সারা দেশেই আপনাদের এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে অনেক শিক্ষার্থী। তো আপনাদের কি মনে হয় এই আন্দোলন কত দূর এগোবে, এবং আপনাদের এই 4 দফা দাবি আদায়ের জন্য আপনারা সামনে আরো কি কি কর্মসূচি দিতে চান? শুরুতেই আমি একটা সংশোধন বলতে চাই, সেটা হলো আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল গত মাসের 5 তারিখ থেকে, এবং আমরা 9 তারিখ সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম, এবং আলটিমেটাম শেষ হয়েছে 30 তারিখ, এবং 1 তারিখ থেকে আমাদের লাগাতার আন্দোলন হচ্ছে। আন্দোলনের ভবিষ্যৎ এটা তো দেশের নির্ধারণ করবে। আমি একজন সমন্বয়ক মাত্র। আশা করছি রায় আমাদের পক্ষে আসবে এবং সরকার তারপর যথাযথভাবে যে কমিশন গঠনের কথা বলা হয়েছে সেই কমিশন গঠন করবে এবং সকল গ্রেডে যৌক্তিক মাত্রায় যে কোটা, সেই কোটা সংস্কার করবে। এটাই আমাদের দাবি এবং এটা বাংলাদেশের ছাত্র সমাজের দাবি। রায় বিপক্ষে গেলে আসলে আপনারা কি করবেন? রায় বিপক্ষে গেলে আমাদের পরিকল্পনা রয়েছে অবশ্যই, আর তার চাইতে বড় বিষয় জনমত। সারা দেশে এখন আমাদের পক্ষে সবসময় জনমত চলছে। রায় বিপক্ষে গেলে অবশ্যই আমরা আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলনের দিকে থাকবো। কঠোরতর আন্দোলনগুলো কি আজকে যেরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল শাহবাগে, যে জনগণের একটা ভোগান্তি তৈরি হয়েছিল সাধারণ মানুষজনের, সেই ধরনের আন্দোলন, নাকি সেটি বাদ দিয়ে আপনারা ভিন্ন
কৌশলে আন্দোলন করতে চান, যেটার মাধ্যমে সরকার বা এই আপনাদের দাবি আসলে চাপের মুখে পড়ে এবং দাবি মানতে বাধ্য হয়, কিন্তু সাধারণ জনগণ আসলে সেটার জন্য সাফার না করে? না, সাধারণ জনগণকে আমরা কখনোই আমাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছি না এখানে, একদমই না। কারণ আমাদের মিছিল শুরু হয় 2:30টায় এবং সেটি গিয়ে পৌঁছাতে শাহবাগে প্রায় 4টা নাগাদ পৌঁছায়। তো 1 ঘন্টা মতন আমরা গত 2 দিন অবস্থান করেছি। 1 ঘন্টা পরে আমরা ছেড়ে দিয়েছি। আর তার বাইরে যদি বলা হয় যে ইমার্জেন্সি যে অ্যাম্বুলেন্স সহ যে ইমার্জেন্সি গাড়িগুলো, সাংবাদিকদের গাড়ি, সেগুলো আমাদের যারা ভলেন্টিয়ার ছিল তারা ঠিকভাবেই তাদেরকে যেতে দিয়েছে, কারো ভোগান্তি হয়নি। এই 2 দিন ব্যাপী আন্দোলনে আপনাদের সঙ্গে কি কোনো ঊর্ধ্বতন জায়গা থেকে বা কোনো জায়গা থেকে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা? আপনি যেহেতু সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। জি জি, এখন পর্যন্ত আমাদের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যোগাযোগ করেনি, এটাই আমাদের সর্বশেষ আপডেট। জি, মাহিন সরকার, আপনি আমাদের সাথেই থাকুন। আশিস সৈকত, মাহিন সরকার যেভাবে বলছিলেন যে তারা ভাবছেন যে রায় আসলে তাদের পক্ষেই আসবেন এবং তারা টানা 2 দিনে যে আন্দোলন পরিচালনা করছেন সেখানে বলছেন যে জনমত তাদের পক্ষে আছে। না, দেখেন যে কোটা বিরোধী আন্দোলনটা সাম্প্রতিক সময়ে অল্পদিন আগে শুরু হলো, এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে এটা আলোচিত যে আসলে কোটাটা কতটুকু থাকবে, কোন দপ্তরে বা কোন শ্রেণীতে কি পরিমাণ কোটা থাকবে, সেটা কিন্তু আমাদের কাছে খুব বেশি পরিষ্কার নয় এখনো। আমরা দেখি যে মুক্তিযোদ্ধা কোটা, সেটার সংখ্যা কত ছিল, কত থাকবে। এখন মুক্তিযোদ্ধা বলতে একজন ব্যক্তি, তার সন্তান, তার নাতি নাতকু, মানে এটা কোন পর্যন্ত গিয়ে ঠেকবে সেটা কিন্তু একটা সমীকরণ টানা দরকার। কারণ এটার কারণে কিন্তু বঞ্চিত হচ্ছে আবার মেধাবী শিক্ষার্থীরা। কারণ 100 জন যদি নিয়োগ করা হয়, সেখানে যদি কোটাই আপনার 40 জন চলে যায়, তাহলে কিন্তু মাত্র 60 জন সেখানে মেধার ভিত্তিতে নিয়োগ পাচ্ছে, বাকি 40 জন কিন্তু কোটার ভিত্তিতে নিয়োগ পাচ্ছে। ফলে কোটাটা কিন্তু যে শুধু আমাদের ছাত্রদের, মেধাবী ছাত্রদের বঞ্চিত করছে তাও কিন্তু নয়, আমাদের প্রশাসন যন্ত্র বা ভবিষ্যৎ নেতৃত্বের যে জায়গাটা তৈরি হচ্ছে, কাঠামো যে তৈরি হচ্ছে, সেটাও কিন্তু দুর্বল করে দিচ্ছে আমাদের। কারণ মাত্র 60 জন হচ্ছে মেধার ভিত্তিতে আর 40 জন হচ্ছে কোটার ভিত্তিতে। সেই কারণেই আসলে যৌক্তিক আমার কাছে মনে হয় যে একটা কমিশন গঠনের যে আলোচনাটা হচ্ছিল, যে আসলে বাস্তবিকভাবে চাকরি কমিশনটা বা চাকরির যে নিয়োগের যে নীতিমালা, বিধিমালা, এটা কিভাবে যৌক্তিক পর্যায়ে করা যায় এবং পৃথিবীর অন্যান্য দেশের যে উদাহরণগুলো আমাদের সামনে আছে সেগুলো সামনে এনে যে হ্যাঁ, কোটা তো আছে, কিছু কিছু জায়গায় থাকতে হবে। যেমন ধরেন যে আদিবাসী যারা আছে বা যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদের নিশ্চয়ই একটা সমান্তরাল জায়গায় যদি আমরা আনতে চাই, এবং এটা পৃথিবীর সব দেশে আছে, তো সেই জায়গায় একটা কোটা আপনি রাখতে পারেন। আপনি সেখানে 2%, 1%, 3% কোটা রাখতে পারেন, কিন্তু সেই কোটার পরিধি যদি আপনার 30%, 40% হয়ে যায়, তাহলে কিন্তু প্রতিযোগিতা অসম হয়ে যায়। জি, আশিস সৈকত, আপনার কাছে আবারও আসছি। আমরা একটু মাহিন সরকার, আপনার কাছে আবারও আসতে চাই। 2018 থেকে এই আন্দোলন চলছে। 2018 সময়ে আমরা ব্যাপক জনমত এবং অনেকের সমর্থন আমরা দেখেছি। আপনাদের মধ্যে যারা সহপাঠী রয়েছে, যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাদের মতামত কি আপনারা নিয়েছেন? তারা কি বলে? জি, তাদের মতামত নেওয়া হয়েছে। আজকে আন্দোলনেও তাদের মধ্যে একজন আমাদের সাথে যোগ দিয়েছিল এবং সংহতি প্রকাশ করেছে। তারা নিজেরাও মনে করছে যে এটা আসলে বৈষম্যমূলক। কারণ মুক্তিযুদ্ধ শুধুমাত্র সিভিল সার্ভিস এর ক্ষেত্রে যদি আমি বিবেচনা করি, সেক্ষেত্রে তারা 30% শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাচ্ছে। মুক্তিযোদ্ধা কোটা এই যুক্তিতে যে তারা বীরের রক্তে প্রশাসন চায়, তো এটা তো আসলে কোনো যুক্তি হতে পারে না। সেক্ষেত্রে অনেকেই ভাবে প্রচার করছেন যে আমরা আসলে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধেই বলছি, শুধু আসলে তা না, সকল কোটার অযৌক্তিক কোটার বিলোপ কামনা করছি। আদিবাসী কোটা নিয়ে আপনাদের অবস্থান কি? আদিবাসী কোটা বা প্রতিবন্ধী কোটা, এই কোটা নিয়ে আসলে আপনাদের এই ব্যানারের, যারা বৈষম্য বিরোধী ব্যানারে আপনারা আন্দোলন করছে, তাদের অবস্থান কি? আদিবাসী কোটায় আমাদের আসলে আপত্তি নেই, কারণ আদিবাসীরা এখনো আমরা মনে করি যে আদিবাসীরা একটু পিছিয়ে পড়া আছে, আর প্রতিবন্ধীদের জন্য অবশ্যই কোটা দরকার।
তবে অবশ্যই তার আগে জরিপ করা দরকার। জরিপ করে তারপর সংখ্যা অনুপাত বিচার করে কতটুকু কোটা দেওয়া দরকার সেটা আশা করি সরকার জিনিসটা বিবেচনায় নেবে। জি, মোহাম্মদ মাহিন সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশিস সৈকত, আপনি শুনছিলেন যে কোটা বিরোধী আন্দোলনের যিনি সমন্বয়ক তার মতামতগুলো, মানে তিনি বলছেন যে সংখ্যার অনুপাতে জরিপ করে আসলে একটি কোটা হতে পারে এবং সেটি যৌক্তিক হতে হবে। মাহিন যেটা বলছিলেন আসলে আমার কাছে মনে হয় আন্দোলনের যে ওনাদের যে দাবি এটা খুবই যৌক্তিক, এবং দেখেন আদিবাসী কোটা বা প্রতিবন্ধী কোটা যেগুলো আপনি বলছিলেন সেগুলোর ক্ষেত্রে কিন্তু তারা আবার সেন্সিটাইজ, মানে তারা কিন্তু সেগুলোর বিরুদ্ধে কথা বলছেন না। কিন্তু অপ্রয়োজনীয় যেসব কোটাগুলো আছে, যে 30% যদি আপনি মুক্তিযোদ্ধা কোটা দেন, আপনি কোনো মুক্তিযোদ্ধা কিন্তু এখন চাকরি পাওয়ার মতো অবস্থা নেই, কারণ বেশিরভাগ মুক্তিযোদ্ধাই আপনি জানেন বয়স অনেক বেশি, মারা গেছেন বেশিরভাগ, তার সন্তান, তাদের সন্তান আপনি কতদিন পর্যন্ত সেটি রাখবেন সেইটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। এবং যদি তা না হয় তাহলে কিন্তু বৈষম্যমূলক নিয়োগ হবে এবং কম মেধাবীরা কিন্তু প্রশাসনে নিয়োগ হবে, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে, এবং তার ফল কিন্তু আপনি শেষে দেখবেন যে এই যে আমরা দুর্নীতি নিয়ে নানা কথা বলছি এবং যারা তুলনামূলকভাবে কম মেধাবী তারাই কিন্তু এসব ঘটনার সঙ্গে যুক্ত হবে বেশি, কারণ তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এবং আমরা যে দুর্নীতি নিয়ে যে আলোচনাটা করছিলাম, যে দেখেন বাংলাদেশে কিন্তু 2003, 4, 5, 6 আপনার নিশ্চয়ই মনে আছে, দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, একেবারে বিশ্বের সবচাইতে সেরা দুর্নীতিবাজ দেশ। সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম প্রায় 10, 11, 12, 13 নম্বরে, এখনও আমরা বোধহয় 10, 11 নম্বরে আছি, কিন্তু দুর্নীতির যে ললাট লিখন সেই জায়গা থেকে আমরা মুক্ত হতে পারছি না। আমার কাছে মনে হয় যে কয়েকটা আন্দোলন একসঙ্গে চলছে বাংলাদেশে এখন, দুর্নীতি বিরোধী এক ধরনের অভিযান চলছে, এই যে কোটা আন্দোলন এক ধরনের বিষয় চলছে। তো এগুলো কিন্তু একটা সমন্বিতভাবেই কিন্তু আসলে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু অনেক দূরদর্শী, তিনি কিন্তু সব বাস্তবতা বোঝেন, কারণ উনি জীবন দিয়ে অনেক কিছু শিখেছেন, অনেক কিছু দেখেছেন, তিনি আসলে শেষ ভরসার জায়গা। কিন্তু এমনকি আমরা দেখেছি যে এখন যারা মানে মুক্তিযোদ্ধা পরিবারের যারা আছে ক্যাম্পাসে তারাও কিন্তু বলছে যে আমরা চাই না এই কোটা। অনেকে দেখেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ওই আন্দোলনে গিয়ে সংহতি প্রকাশ করে, কারণ হলো কি, এবং মুক্তিযোদ্ধা কোটা হলেই যে তাদের নিয়োগ হবে সেটারও কিন্তু নিশ্চয়তা নেই। অনেক ক্ষেত্রে দেখি যে প্রকৃত মুক্তিযোদ্ধারা আবার বাদ যাচ্ছে, ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে তার নাতি, তার সন্তানরা চাকরি পাচ্ছে, প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানরা বা তাদের উত্তরসূরিরা বঞ্চিত হচ্ছে। ফলে অনেক মুক্তিযোদ্ধার পরিবারও কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছে। মাহিনও বলছিলেন, আমরাও খবর নিয়ে জেনেছিলাম যে তারাও এটার সাথে যুক্ত আছে এবং তারাও চান মেধার ভিত্তিতেই চাকরিটা হোক। সেই আজকে আসলে আমরা তিনটি বিষয় আমরা দেখলাম যে তিনটি আন্দোলন চলছে আপনি বলছেন। একটি হচ্ছে শিক্ষকদের প্রত্যয় স্কিম, সেটিও খুব যুক্তিযুক্ত তাদের আন্দোলন, একটি কোটা বিরোধী সেটিও যুক্তিযুক্ত, এবং গণমাধ্যমে এই যে দুর্নীতির অসুখ নিয়ে যে একটার পর একটা সিরিজ দুর্নীতির যে ঘটনাগুলো আসছে সেটিও বলা হচ্ছে যে দুর্নীতি বিরোধী জাগরণেরই একটা অংশ। তো সব মিলিয়ে এই বিষয়গুলো সুরাহা হয়ে উন্নয়নের যে চলমান ধারা সেই ধারায় যেন আসলে বাংলাদেশ চলতে পারে, সেদিকে আসলে যারাই আন্দোলন করছে, যারাই দাবি নিয়ে আসছে তাদের সবার সাথেই আসলে এই দাবিগুলো আসলে মিলে যায় এবং সবাই চায় যে একটি দুর্নীতি মুক্ত এবং যৌক্তিক সবকিছু আসলে হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।